বাংলা ভাষা ও সাহিত্য ক্লাসে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই পথের দাবি উপন্যাস ছোট গল্পের উপন্যাস থেকে গৃহীত ছোট গল্পের প্রথম অংশ দেখে নিয়েছি। সেখানে বিস্তৃতভাবে লেখক সম্পর্কে জেনেছি এবং প্রাসঙ্গিকভাবে আমরা ৯৯ পাতার মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল এই অংশটুকু পর্যন্ত জেনেছিলাম। পাশাপাশি গিরিশ মহাপাত্র নামে এক অদ্ভুত রঙিন চরিত্র সম্পর্কে আমরা পরিচিত হয়েছিলাম। আজ আমরা তারপর থেকে শুরু করে সমাপ্ত পর্যন্ত সমস্ত অংশটুকুই একবার দেখে নেওয়ার চেষ্টা করব। গিরিশ মহাপাত্র চরিত্রটি বর্ণময় একটি চরিত্র। তিনি আসলে কে? সব্যসাচী মল্লিক, একজন ব্যক্তিত্ব, একজন স্বদেশপ্রেমী। তার সঙ্গে অপূর্বের সাক্ষাৎ হয়েছে। কোথায় সাক্ষাৎ হয়েছে? থানায় গিয়ে। অপূর্ব আসলে সেদিন সকালবেলায় থানায় পৌঁছেছিল একটি অভিযোগ জানানোর আশায়, কিন্তু সেখানে গিয়ে পুলিশ স্টেশনে প্রবেশ করে তিনি দেখেছিলেন এক অদ্ভুত ঘটনা, যা দেখে তার সেই অভিযোগ জানানো আর হয়নি। ফিরে এসেছিলেন তিনি। ফিরে এসেছিলেন সব্যসাচী মল্লিকের মতো একজন ব্যক্তিত্বের সম্মুখীন হয়ে তার বর্ণময় চরিত্রকে সাক্ষী পেয়ে, তার বর্ণময় চরিত্রের পরিচিতি পেয়ে অপূর্ব ফিরে আসে তার বাসায়। অপূর্ব স্বাভাবিক কারণেই খানিকটা হলেও আবেগ বিহবল, অদ্ভুত আশ্চর্য। সেদিনের মতো তার মনে হয়েছিল যে আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্য কেউ অপূর্ব মন থেকে গ্রাহ্যই করিল না। অপূর্ব ভেবেছিল হয়তো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। দুর্ঘটনাটি কি? হয়তো সব্যসাচী মল্লিক ধরা পড়বে, কিন্তু ধরা পড়ল না। সে এমন বর্ণময় রূপে পুলিশের সামনে এসে হাজির যে পুলিশের পক্ষে সম্ভব হয়নি এই বুনো হাঁসকে ধরা, কারণ তারা খুব সহজেই নিজেদের পরিবর্তন করতে সক্ষম। গিরিশ মহাপাত্রের মতন রূপে সকলের সামনে নিজেকে উপস্থাপন করতে সক্ষম। অপূর্ব এখনো বিশ্বাস করেনি বাড়ি পৌঁছানোর পরেও যে সত্যি সে ধরা পড়েনি। তারপর প্রতিদিনের নিয়মের মতো সে সান্ধানিক, স্নানাহার, পোশাক পরা, অফিসে যাওয়ার সব কাজগুলো করলো ঠিকই, কিন্তু প্রত্যেকটি কাজে কোথায় যেন বাধা পেতে শুরু করলো। কি বাধা? মানসিকভাবে একটা বাধা। তাই তো সত্যি ধরা পড়ল না। তার সামনে আমি পৌঁছেছিলাম, এতবার বড় একজন ব্যক্তিত্বের সামনে। প্রতি মুহূর্তেই অপূর্ব এই কথাগুলোই ভাবতে লাগলো। তাই তার প্রত্যেকটি কাজ কোথায় যেন বাধা পেতে শুরু করলো। এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজ বিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হয়ে রইল সে, অপূর্ব। রাজবিদ্রোহীকে? সব্যসাচী মল্লিক, যে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে পুলিশ থানায় এসে হাজির হয়েছিল। পুলিশেরা ধরতে পারেনি। তাই অপূর্ব তা যেমন মানতে পারেনি, পাশাপাশি আরেকজনকে জানানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। তলোয়ারকরের সঙ্গে অপূর্বর বেশ ভালো বন্ধুত্ব ছিল, এটা আমরা জেনেছি। তাই তলোয়ারকরকে বলতে সে দ্বিধাবোধ করেনি। আর তলোয়ারকর বুঝেছিল অপূর্বর মনের মধ্যে কি যেন একটা চলছে। সেই কি যেন একটা চলছে জানতে চাওয়ায় অপূর্ব তাকে জানিয়েছিল গিরিশ মহাপাত্রের কথা। তলোয়ারকর কে? প্রথমে বলেছিলাম যার বাড়িতে অপূর্ব এসে আশ্রয় নিয়েছিল, এবং ঘটনাক্রমে যেহেতু অপূর্বের বাড়িতে রান্নাবান্নার জন্য তেমন কোনো মানুষ নেই, তাই তলোয়ারকরের বাড়িতে এসে সন্ধ্যাবেলার সান্ধানিকটুকু করবার অধিকার তার হয়েছিল। কথা প্রসঙ্গে আমরা জানতে পারি, রামদাস তলোয়ারকরের সঙ্গে অপূর্বর কথা প্রসঙ্গে আমরা জানতে পারি, অপূর্ব যে ঘরে থাকত
ঘটনাক্রমে সেই ঘরে সমস্ত কিছুই চুরি গেছে, এবং চুরি গেছে তাও একটা মজার বিষয়। তার ঘরের উপরে অবস্থান করা এক খ্রিস্টান পরিবার, সেই পরিবারের মেয়েটি চোর তাড়িয়ে দিয়ে নাকি সব গোছগাছ করে রেখেছিল। প্রাসঙ্গিকভাবে রামদাস কহিল তারপর, অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বড়মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল, ইত্যবসরে এই ঘটনা। তাহলে তেওয়ারি ঘরে থাকতো, তেওয়ারি এবং অপূর্ব একসঙ্গে থাকতেন, সে ঘরে ছিল না বলে সেই সুযোগে এই চুরির কাজটি ঘটেছে। তবে মজার ব্যাপার এই, সমস্ত কিছু চুরি যায়নি, কিছু কিছু রয়ে গেছে, এবং কি রয়ে গেছে, কি চুরি গেছে তা কিন্তু খুব সুন্দরভাবে একজন ভালো অ্যাকাউন্টেন্টের মতো ওই খ্রিস্টান মেয়েটি লিখে রেখে দিয়েছিল। অপূর্ব এই প্রসঙ্গে বলল, আমার অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে খ্রিস্টান মহিলাটি। যাই হোক, ঘটনাক্রমে তারপরে অপূর্বর সঙ্গে রামদাস তলোয়ারকরের কথোপকথন, এবং সেই কথোপকথনে প্রাসঙ্গিকভাবে চলে আসি গিরিশ মহাপাত্রের কথা। অপূর্ব জানায়, পুলিশের দল এমন কাণ্ড সকালবেলা করলো, এমন তামাশা দেখালো, যে তামাশা দেখে তার মনের মধ্যে একটা অদ্ভুত রস বোধ হতে শুরু হয়েছিল। তখন গিরিশ মহাপাত্র, তার পোশাক আশাক, সেই রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, লোহার নাল ঠোকা পামসু, নেবুর তেলের গন্ধ, এবং সর্বোপরি সেই গাঁজার কলকের কথা তোমাদেরও নিশ্চয়ই মনে পড়ছে, সব মিলেমিশে এক অদ্ভুত বর্ণময় চরিত্র গিরিশ মহাপাত্র। এবং সেগুলো মনে করে অপূর্ব হাসি আটকাতে পারেনি। পাশাপাশি সে বলতে বাধ্য হয়েছে যে মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি, অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটাছুটি করে অপব্যয় করলে, এতে লাভ কিছু হয়নি, কারণ গিরিশ মহাপাত্র ধরা পড়েনি। অপূর্ব তাতে খুশি। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্যে এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কথা প্রসঙ্গে তখন জানায় যে হ্যাঁ, থানায় অবস্থানকারী সেই ব্যক্তিত্ব নিমাইবাবু, যিনি কিনা অপূর্ব তার বাবার বন্ধু, অর্থাৎ অপূর্বের সম্পর্কে কাকা, এবং এই চাকরি, নিমাইবাবুর চাকরি তার বাবার দ্বারাই সম্ভবপর হয়েছিল। তবে কথা প্রসঙ্গে অপূর্ব এতটুকু জানাতে দ্বিধাবোধ করেনি, বলতে দ্বিধাবোধ করেনি, আত্মীয়ের প্রতি সম্বন্ধ বোধ, আত্মীয়ের প্রতি শ্রদ্ধাবোধ আছে ঠিকই, কিন্তু তা দেশের থেকে অন্তত বড় নয়। তাই নিমাইবাবু তার সম্পর্কে কাকা হলেও গিরিশ মহাপাত্রকে চেনা সত্ত্বেও নিমাইবাবুর প্রতি তার সহানুভূতি তখন ছিল না, দেশের প্রতি সহানুভূতিশীলতা আরো তীব্রভাবে প্রকাশ পেয়েছে। অপূর্ব তীব্রভাবে বলতে পেরেছে, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তিনি ঢের বেশি আমার আপনার। অর্থাৎ গিরিশ মহাপাত্র আসলে সব্যসাচী মল্লিক, সে অনেক বেশি আপনার। এই স্থান থেকে আমরা অপূর্ব নামে এই চরিত্রটির দেশপ্রেমের ভাবনা, দেশকে ভালোবাসার তীব্র অনুভূতি তা কিন্তু প্রকাশ পেয়েছে। রামদাস এ কথা শুনে মুচকি হেসে বলেছিল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। রামদাসও ভালোবাসে দেশকে, কিন্তু কোথায় যেন একটা ভীতি কাজ করে। দেশকে ভালোবাসার শাস্তি তখন তীব্রভাবে দেশপ্রেমিকদের উপরে বর্তাতো, অত্যাচার সহ্য করতে হতো, নিপীড়ন সহ্য করতে হতো, অনভিপ্রেত নিপীড়ন সহ্য করতে হতো। তাই রামদাস তলোয়ারকর সাবধানের সুরে বলেছিল, এসব কথা বলার দুঃখ আছে। অপূর্ব তখন উত্তরে জানায়, তাহলে সেই দুঃখ আমি বরণ করে নিতে চাই। এই স্তবক থেকে 101 পাতার মাঝের দুটো লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন, যে দুটো লাইন থেকে সম্পূর্ণভাবে অপূর্ব নামক চরিত্রের দেশাত্মবোধের ভাবনা প্রকাশ পেয়েছে। যে দেশাত্মবোধের ভাবনা পথের দাবি উপন্যাসের মূল সুর রূপে প্রকাশ পায়। কিন্তু তাই বলে তলোয়ারকর
শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক, আমার নেই। এই উক্তির মধ্য দিয়ে স্বাধীনতা কাঙ্ক্ষী অপূর্ব চরিত্রের মনের ভাব প্রকাশ পেয়েছে। কথায় বলে জননী জন্মভূমিয়শ্চ স্বর্গাদপি গরীয়সী, সে কথা যেন প্রকাশ পেয়েছে। জন্মভূমি স্বর্গের সমান, তাকে স্বাধীন করবার সম্পূর্ণ অধিকার এবং দায়িত্ব দেশবাসীর উপরে বর্তায়। ভারতবর্ষ পরাধীনতা শৃঙ্খলে জর্জরিত, সে স্থান থেকে তাকে স্বাধীন করবার দায়িত্ব দেশবাসীর। অপূর্ব তাদের মধ্যে একজন, তাই তার কণ্ঠস্বর কোথায় যেন একটু আবেগ বিহবল হয়ে পড়েছিল এই কথাগুলো বলতে গিয়ে। প্রাসঙ্গিকভাবে তিনি একটি ঘটনা উল্লেখ করলেন। ফিরিঙ্গি ছোড়ারা যখন তাকে প্ল্যাটফর্ম থেকে বার করে দিল, তখন কিন্তু দেশের কোনো মানুষ তার পাশে এসে দাঁড়ায়নি, বরঞ্চ অত্যাচার সহ্য করবার পর তার পাশে এসে দাঁড়িয়ে বলেছিল, হাড়টার ভেঙে যায়নি তো? এভাবেই দেশের মানুষ যদি এগিয়ে আসে, তাহলে দেশ কখনো স্বাধীন হয় না। দেশকে স্বাধীন করতে গেলে তীব্রভাবে এগিয়ে আসতে হয়। সেই দেশপ্রেমের অনুভূতি কারো মধ্যে নেই। এই ঘটনাটি শোনবার পর রামদাসের গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, এই ঘটনা তো আমাকে বলেননি। এই ঘটনা শোনবার পর রামদাসের মনের মধ্যে একটা অনুভূতি কাজ করেছে, যে অনুভূতিকে আমরা দেশপ্রেমের অনুভূতি বলতে পারি, সহানুভূতিশীলতার অনুভূতি বলতে পারি। সুতরাং রামদাস একদিকে দেশপ্রেমের অনুভূতিতে বলিয়ান, অন্যদিকে সহানুভূতিশীলতার অনুভূতিতে তীব্র। আমরা দুটো গুণই রামদাসের মধ্যে, রামদাসের এই উক্তির মধ্যে প্রকাশ পায়, তা অনুভব করি। অপূর্ব কথা প্রসঙ্গে জানায় যে হিন্দুস্তানি লোক সেখানে কম ছিল না, কিন্তু কেউই এগিয়ে আসেনি, বরঞ্চ শেষে এসে বলেছিল, পাঁজর ভাঙেনি তো? তোমাকে জানাবো কি, রামদাসকে বলেন অপূর্ব, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। আসলে অপূর্বর এই স্থান থেকে একটা আত্মসম্মান বোধ তা প্রকাশ পেয়েছে। অপূর্ব চরিত্রে দেশপ্রেম, সহানুভূতিশীলতা, উপস্থিত বুদ্ধির ভাবনার সঙ্গে সঙ্গে এই আত্মসম্মান বোধ চরিত্রটিকে সম্পূর্ণ পথের দাবি উপন্যাসের একটা অদ্ভুত কেন্দ্রীয় চরিত্র রূপে প্রতীয়মান করল। রামদাস তখন চুপ করেছিল। ইতিমধ্যেই ঘটনাক্রমে আমরা দেখতে পাই অপূর্বকে এই স্থান ছেড়ে চলে যেতে হবে, তাকে ভামোর অফিসে যেতে হবে। ভামো মায়ানমারের একটি স্থান, বর্তমানে ব্রহ্মদেশ। তখন ব্রহ্মদেশ ছিল, বর্তমানে মায়ানমার, তার একটা স্থান। ম্যান্ডালে, শোয়েবো, মিথিলা, এই সমস্ত অফিসগুলোর সমস্যা হচ্ছে বলে তাকে সেখানে দেখভাল করবার উদ্দেশ্যে যেতে হবে। যাই হোক, যাওয়ার উদ্দেশ্য নিয়েই তিনি পরবর্তী দিনে ট্রেন ধরবার উদ্দেশ্যে সেখানে পৌঁছলেন স্টেশনে, এবং স্টেশনে পৌঁছানোর আগে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিলেন তার এখানে থাকা তেওয়ারিকে, এবং নিশ্চিন্তে থাকতে বললেন প্রয়োজন হলে তাকে খবর দিতে। গাড়ি ছাড়ার তখনও 5 মিনিট দেরি ছিল। এমন সময় হঠাৎ তলোয়ারকর যখন তার সঙ্গে অবস্থান করছেন স্টেশনে, তখন তলোয়ারকরকে ডেকে অপূর্ব বললেন, এই যে সেই গিরিশ মহাপাত্র, যে গিরিশ মহাপাত্রের সঙ্গে তার আবার দেখা হয়। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, প্রাসঙ্গিকভাবে যেমন ধরনের রঙিন পোশাক আশাক তার মধ্যে ছিল, সেগুলো সবই অবস্থান করছে। গিরিশ তখন শশব্যস্ত একটা নরমস্কার ঠুকে বললেন, আগে চিনতে পারি বই কি বাবু সাহেব, কোথায় আগমন হচ্ছেন, মানে কোথায় যাচ্ছেন? আসলে গিরিশ মহাপাত্রকে অপূর্ব জিজ্ঞাসা করেছিলেন, তুমি চিনতে পারছো? তার উত্তরে তিনি এই কথা বলেন। অপূর্ব তখন সহাস্যে বললেন যে আমি ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ তখন জানালেন, ইনামজাং থেকে 2 জন বন্ধু লোক আসবে, তাদের সঙ্গে দেখা করবার জন্যই তিনি সেখানে এসেছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের অভিনয়কে আরো তীব্র করবার উদ্দেশ্যে তিনি বলে ফেলেন, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। সেই পুলিশ থানায় সেখানে হয়রান করার কথা বললেন। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আফিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। বলি, কাজ কি জুচ্চুরিতে? কথায় বলে, পরধর্ম ভয়াবহ, লল্লাটের লেখা তোর খণ্ডাবে না। এই জায়গা থেকে অপূর্ব গিরিশ মহাপাত্র নামে চরিত্রটির ধর্মভীরু ভাবনা তা প্রকাশ পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে
আবার সেই কথা অভিনয়ের এক পূর্ণ রূপ তা কিন্তু আমরা দেখতে পেলাম এখান থেকে। বেশ, তারপরে দেখা গেল তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে গিরিশ মহাপাত্রের দিকে তাকিয়ে আছে এবং বলেও ফেললেন, বাবুজি मैंने आपको तो जरूर कहाँ देखा। गिरीश तखन बोललेन, आश्चर्य नहीं है बाबू साहेब, नौकरीर वास्ते कितना জায়গায় तो घूमता है। কত জায়গায় তো ঘুরি চাকরির কারণে, হয়তো দেখেছেন কোথাও। অপূর্ব তখন বলল, কিন্তু আমার উপরে মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই। অপূর্বকে উদ্দেশ্য করে বলছেন, এরকম সন্দেহ যদি রাখেন তাহলে আমার একটা কাজ জুটবে না। যাই হোক, অবশেষে আমরা দেখতে পেলাম ট্রেন ছাড়ার সময় এসে গেল। গিরিশ মহাপাত্র তাড়াতাড়ি প্রণাম ছেড়ে একটা প্রণাম ঠুকে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলেন। কিন্তু লক্ষ্য করবার বিষয়, রামদাস তলোয়ারকরের মনের মধ্যেও কোথায় যেন একটা চিন্তার রেখা, চিন্তার ভাঁজ দেখা দিল। চিন্তার ভাঁজ এই, ব্রিটিশ শক্তির হাত থেকে রক্ষা পাবো তো? গিরিশ মহাপাত্রকে যদি পুলিশ ধরে ফেলে, তারপর এদের সঙ্গে কথা প্রসঙ্গে পাশাপাশি অবস্থান করবার দোষে দোষী তাদের সাব্যস্ত করবে না তো? কিন্তু অপূর্ব তা লক্ষ্য করেনি। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, ট্রেন ছেড়ে দিল। ট্রেনে উঠে বসে তার সায়ং সন্ধ্যা সমাপন করা, বিনা জলেই ভোজ্য বস্তু যা ছিল সেগুলো সব গ্রহণ করা, এগুলো করে তিনি যখন শয্যা গ্রহণ করলেন, ঘটনাক্রমে সেখানেও তার প্রতি অবিচার হলো। ট্রেনের পুলিশ তারা একটু পরে পরে তাকে ঘুম ভাঙিয়ে তিনি কে, কোথা থেকে এসেছেন, এগুলো জিজ্ঞাসা করতে শুরু করলেন। অপূর্ব তখন বাধ্য হয়ে বললেন, আমি তো ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করতে পারো না। রেলের কর্মচারী তখন জানিয়েছিল, পুলিশ জানিয়েছিল, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। ভয়ঙ্কর কথা, যে কথার মধ্য দিয়ে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের প্রতি অবহেলার চিত্র প্রকাশ পেয়েছে, যে কথার মধ্য দিয়ে ভারতবর্ষের প্রতি ইংরেজ শক্তির অবমাননার চিত্র প্রকাশ পেয়েছে, যা কাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত হতে পারে না। স্বাভাবিকভাবেই অপূর্ব চরিত্রটি তাই সম্পূর্ণভাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধচারণ করে গেছেন, এমনকি আত্মীয়কে দূরে সরিয়ে রেখে, কাছের মানুষকে দূরে সরিয়ে রেখে। কবিতা আমরা যেমনভাবে প্রত্যেকটি লাইন অনুসারে করতে পারি, ব্যাখ্যা করতে পারি, গদ্যের ক্ষেত্রে ততখানি এখানে সম্ভব নয়। তবুও যতখানি পারলাম বলবার চেষ্টা করলাম। প্রাসঙ্গিকভাবে এখানে একটু দেখে নিই, অপূর্ব আর রামদাসের কথায় তখন প্রকাশ পেয়েছিল দেশপ্রেমের ভাবনা। কিছু স্মৃতি যা অপূর্ব দেশাত্মবোধ এবং আত্মসম্মান বোধকে প্রকাশ করেছিল, তার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম স্টেশনে তার উপরে পুলিশের নির্যাতনের কথা। রামদাসের অভিব্যক্তিতেও প্রকাশ পেয়েছিল দেশপ্রেম আর সহানুভূতিশীলতার ভাব। কথা প্রসঙ্গে আমরা দেখেছি অপূর্বকে যেতে হবে ভামতে, স্টেশনে পৌঁছে গিরিশ মহাপাত্রের সঙ্গে তার আবার দেখা, উভয়ের কথোপকথন হওয়া এবং সেখানে দুজনের মধ্যে আবার নাটকীয় রূপ, নাটকীয় ভাবনা। অপূর্ব ট্রেন যাত্রা খুব একটা সুখকর ছিল না। ফার্স্ট ক্লাসের যাত্রী হওয়া সত্ত্বেও তাকে বিঘ্ন পথ পোয়াতে হয়েছিল বারে বারে। এভাবেই আমরা গল্পের সমাপ্তিতে পৌঁছে গেলাম। তোমরা নিশ্চয়ই সমস্ত অংশটা বুঝতে পেরেছ। আমরা এবার এই পথের দাবি গল্পাংশটির সামগ্রিক কয়েকটি প্রশ্ন সম্পর্কে, যে প্রশ্নগুলো আসতে পারে বলে পরীক্ষায় মনে হয়, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই। বড় ধরনের কোশ্চেন, 5 নম্বরের প্রশ্ন যেগুলো। তার মধ্যে প্রথম, পথের দাবি গল্প অবলম্বনে অপূর্ব চরিত্রটির বর্ণনা করো। অপূর্ব চরিত্র নিয়ে কম বেশি বলেছি, আরো একবার ছোট ছোট করে বলে দেব। দ্বিতীয় প্রশ্ন হতে পারে, পথের দাবি গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে। তৃতীয়, পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের বর্ণময়তা বর্ণনা করো। যে রঙিন চরিত্র গিরিশ মহাপাত্র, নিশ্চয়ই সবার ভালো লেগেছে। এই রচনাংশে অপূর্ব চরিত্রের যে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। দেশপ্রেমের কথা প্রাসঙ্গিকভাবে যত গুণ আছে তার মধ্যে দেশপ্রেম নামক গুণটি অপূর্ব চরিত্রের মধ্যে প্রকট হয়ে উঠেছে। চরিত্র বিশ্লেষণ যখন করব তখন বলে দেব। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে।
নিশ্চয়ই লাইনটা সম্পর্কে তোমরা অবগত। কে বলেছিলেন মনে আছে তো? নিমাই বাবু, একদম ঠিক ভেবেছ। উক্ত বক্তার শখের বর্ণনা দাও। উক্ত বক্তা বলতে ওই মানুষটি, গিরিশ মহাপাত্রের শখের বর্ণনা, অর্থাৎ তার সমস্ত পোশাক আশাক সম্পর্কে এগুলো বলতে হবে। মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়া যায়, অপূর্ব বলেছিল। কেন বলেছিল? তার এই কথায় কোন ভাব প্রকাশ পেয়েছিল, এগুলো একটু বলতে হবে এখানে। এবার আমরা উত্তর প্রসঙ্গে আসি। ছোট ছোট করে উত্তরগুলো একটু বলে দিই। প্রথম প্রশ্নটি দেখলাম, কি দেখলাম আরেকবার বলে দিই, তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রথম প্রশ্নটাই ছিল পথের দাবি গল্প অবলম্বনে অপূর্ব চরিত্রটি বর্ণনা করো। বেশ, অপূর্ব চরিত্র সম্পর্কে একটু বলি। চরিত্রটি একটি বর্ণময় চরিত্র, এ কথা নিয়ে দ্বিধা নেই যে এই চরিত্রটি হল পথের দাবি গল্পাংশের কেন্দ্রীয় চরিত্র। কেন্দ্রীয় চরিত্র কাকে বলে? যে চরিত্রকে কেন্দ্র করে গোটা গল্পের সমস্ত পার্শ্ব চরিত্রগুলি, সমস্ত ঘটনা আবর্তিত হতে থাকে, তাকে বলে কেন্দ্রীয় চরিত্র। তাহলে চরিত্র বিচার করতে গেলে প্রথমে যে অংশটি নিয়ে আসতে হবে, ভূমিকা অংশ, সেখানে বলতে হবে চরিত্র কি, চরিত্র কিভাবে কাজ করে একটি গল্পের মধ্যে, কেমন? তারপর চরিত্রের গুণগুলিকে উল্লেখ করে প্রত্যেকটি গুণের বিশ্লেষণ করতে হবে গল্প অনুসারে। তাহলে চরিত্র হলো একটি গল্পের জীবন্ত প্রাণ। একটি দেহের প্রাণ যেমন দেহকে চালিত করে, চরিত্র ঠিক তেমনি একটি গল্পকে চালিত করতে পারে। তাহলে অপূর্ব নামে এই চরিত্রটি কিন্তু এই গল্পটির প্রাণ, পথের দাবি গল্পের প্রাণ, এটা আমরা বলতে পারি। যে চরিত্রের মধ্যে আমরা দেখেছি এই গুণ সামগ্রী, উপস্থিত বুদ্ধি, সহানুভূতিশীলতা, দেশপ্রেম এবং আত্মমর্যাদা বোধ। উপস্থিত বুদ্ধি, আমরা প্রাসঙ্গিকভাবে গল্প থেকে এই গুণগুলি কোথায় প্রকাশ পেয়েছে সেই জায়গা থেকে আমরা এগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব। ধরে নাও উপস্থিত বুদ্ধির কথা যদি বলি, তোমাদের নিশ্চয়ই মনে আছে গিরিশ মহাপাত্রের সঙ্গে পুলিশ স্টেশনে তার দেখা হলো। গিরিশ মহাপাত্র তাকে চিনতে তার ভুল হয়নি যে সেই আসলে হলো সব্যসাচী মল্লিক, কেমন? এবার এই গিরিশ মহাপাত্র চরিত্র যাতে, অর্থাৎ সব্যসাচী মল্লিক যাতে করে ধরা না পড়ে, তার জন্য সঙ্গে সঙ্গে মনে করে দেখো নিমাই বাবুকে তিনি বলেছিলেন যে আপনারা যাকে খুঁজছেন এ যে সে নয়, তার আমি জামিন হতে পারি। একথা শুনে খানিকটা হলেও নিমাইবাবু এবং তার সঙ্গপাঙ্গরা বুঝতে পেরেছিল যে হ্যাঁ, এ সে চরিত্র নয়। এই জায়গা থেকে আমরা কিন্তু অপূর্ব চরিত্রের উপস্থিত বুদ্ধির প্রমাণ পাই। সহানুভূতিশীলতা, গিরিশ মহাপাত্রের প্রতি, সব্যসাচী মল্লিকের প্রতি সহানুভূতিশীলতার ভাব প্রকট হয়েছে গল্পের মধ্যে বারে বারে। এটা আর বলার অপেক্ষা রাখে না। প্রতি ক্ষেত্রেই একজন দেশপ্রেমিক যে দেশকে স্বাধীন করবার স্বার্থে ছুটে বেড়াচ্ছে দিক বিদিকে, তার প্রতি আমাদের কর্তব্য খানিকটা তো আছে। অপূর্ব তাদের মধ্যে একজন, তাই সে চেয়েছিল সহানুভূতিশীল হয়ে তার পাশে দাঁড়াতে। সহানুভূতিশীলতা মনুষ্য ধর্মের অন্যতম একটি গুণ, অপূর্ব চরিত্রের মধ্যে তা আছে। দেশপ্রেম, দেশপ্রেম নামক এই গুণ অপূর্ব চরিত্রের মধ্যে সবচেয়ে তীব্রভাবে প্রকাশ পেয়েছে সর্বত্র। আমরা দেখেছি কাকাবাবু নিমাইবাবু বলে তার প্রতি সহানুভূতি তার ছিল না, সহানুভূতি ছিল দেশকে স্বাধীন করবার উদ্দেশ্যে সেই সব্যসাচী মল্লিকের প্রতি, যা কিন্তু দেশপ্রেমের এক অঙ্গরূপে আমরা লক্ষ্য করি। প্রাসঙ্গিকভাবে আমরা গল্পের মধ্যে সর্বত্রই এই দেশপ্রেমের কথা লক্ষ্য করেছি। যেখানে আমরা দেখেছিলাম যে তিনি জন্মভূমির কথা বললেন, যে জন্মভূমিকে স্বাধীন করবার জন্য যারা চেষ্টা করে চলেছেন তাদের পাশে দাঁড়ানো উচিত। তা কিন্তু দেশপ্রেমের ভাবনা, দেশকে ভালোবাসবার ভাবনা তাই প্রকাশ করে, যা দেশপ্রেম রূপে প্রকাশ পেয়েছে এখানে। আত্মমর্যাদা বোধ অপূর্ব চরিত্রের আরেকটি গুণ। আমরা দেখেছিলাম স্টেশনে, প্ল্যাটফর্মে ফিরিঙ্গি ছোড়ার দল তাকে অত্যাচার করেছিল। রামদাস তলোয়ারকে তিনি বলতে পারেননি। কেন বলতে পারেননি? আত্মমর্যাদা বোধ কাজ করেছে তার মধ্যে। তার মনে হয়েছিল এর থেকে মৃত্যু হলে বোধহয় ভালো হতো। এই আত্মমর্যাদা বোধ কিন্তু অপূর্ব চরিত্রকে আরো মহৎ রূপে আমাদের সামনে তুলে ধরেছে। প্রতিবাদী ভাবনাও খানিকটা প্রকাশ পেয়েছে গল্পের অন্তিমে। আমরা দেখতে পেয়েছিলাম যে প্রতিবাদী ভাবনায় তিনি বলেছিলেন, আমি তো ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, তোমরা তো আমার ঘুমের বিঘ্ন ঘটাতে পারো না।
অপূর্ব চরিত্রের আরেকটি গুণ প্রতিবাদী ভাবনা। সব মিলে আমরা কিন্তু অপূর্ব চরিত্রটির পূর্ণ রূপ পথের দাবি গল্পাংশের মধ্যে খুঁজে পাই, এবং সেই গল্পাংশে অপূর্ব চরিত্রটি অন্য রূপে আমাদের সামনে প্রকাশ পায়। দ্বিতীয় প্রশ্নটি কি ছিল আমরা একটু দেখে নেব। পথের দাবি গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে। তাহলে পথের দাবি এই অপূর্ব চরিত্রটি সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা একটু দেখে নিও, এইভাবে আলোচনা করো। নামকরণ কতখানি সার্থক হয়েছে। নামকরণের সার্থকতা একটু ভিন্ন রকমের চরিত্র থেকে। নামকরণ বহু রকম ভাবে হতে পারে, কি কি নামকরণ হতে পারে এগুলো বলে তারপরে পথের দাবি গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে সেই প্রসঙ্গে আসতে হবে। কেমন? তাহলে প্রথমে নামকরণের কথা একটু বলে নেবে যে প্রত্যেক স্রষ্টাই, সাহিত্য স্রষ্টাই তার সৃষ্টিকে জীবন্ত করবার উদ্দেশ্যে নামকরণ করে থাকেন। তবে সেই নামকরণের পিছনে থাকে এক সুচিন্তিত ভাবনা, যে সুচিন্তিত ভাবনার মাধ্যমে একজন সাহিত্যিক তার সাহিত্য কর্মকে সকলের সামনে উপস্থাপিত করেন, নতুন রূপে প্রতিষ্ঠা করেন, তাই নামকরণ। আমরা পথের দাবি উপন্যাসের নামকরণের মধ্যে যেটা যে প্রসঙ্গ দেখেছি, নিজ পথ, অধিকারের দাবি, স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি। পথের দাবি গল্পটি একটি মতবাদ প্রধান গল্প। পরাধীনতার হাত থেকে দেশমুক্তির কথা এই গল্পের মধ্যে প্রকট হয়েছে। সব মিলে পথের দাবি উপন্যাস, পথের দাবির ছোট গল্প। তাহলে পথের দাবি, দাবি অধিকার, পথকে প্রাপ্তির অধিকার। তাহলে পথকে প্রাপ্তির যদি অধিকার অবস্থান করে উপন্যাসের মধ্যে, যে পথের দাবি উপন্যাস আমরা পড়েছি সেখান থেকে পথের দাবি ছোট গল্প পড়ছি, সেটা পথের একটি মানুষের পথের অধিকার আছে। কবি বলছেন রাস্তা কারো একার নয়, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। ঠিক তেমনি ভাবে পথের অধিকার সবার আছে। পথ কি? সেই পথ হলো স্বাধীনতা অর্জনের পথ। পথের দাবি গল্পের মধ্যে সেই দাবির কথাই আছে, দাবি প্রতিষ্ঠার কথাই আছে। এই গল্পের মধ্যে তা প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি আছে। পথের দাবি গল্পটি একটি মতবাদ প্রধান, তাও বলতে হবে, এবং সামগ্রিকভাবে পরাধীনতা শৃঙ্খল থেকে দেশ মুক্তির কথা, তাও বলতে হবে। এখানে সব মিলে প্রকাশ পাবে পথের দাবি গল্পের নামকরণের সার্থকতা। এবার আমরা তারপরের প্রশ্নটি একটু দেখে নিই। কি আছে এখানে এই রচনাংশে? পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের বর্ণময়তা। বর্ণময় চরিত্র, সত্যি বর্ণময় চরিত্র। কেমন বর্ণময় চরিত্র? আসলে একটা মানুষ, সেই মানুষটি তার জীবন পথে বহু গুণে এবং বহু ক্ষেত্রে নিজেকে উপস্থাপিত যদি করতে পারে তবেই তার মনুষ্য জীবন সার্থক। আমরা প্রত্যেকেই জীবনের রঙ্গমঞ্চের একজন অভিনেতা, কখনো পিতা, কখনো পুত্র, কখনো শিক্ষার্থী, কখনো শিক্ষক হয়ে প্রতিক্ষণেই আমরা নিজেদের উপস্থাপিত করছি। গিরিশ মহাপাত্র চরিত্রটিও ঠিক তেমনি। তার যখন যেমন মনে হয়েছে সেই রূপে, সেই রঙে, সেই রসে নিজেকে সিক্ত করেছে, জারিত করেছে। জারিত করে সবার সম্মুখে নিজের আসল রূপটিকে লুক্কায়িত করতে দ্বিধা করেননি। বর্ণময় চরিত্র, নাটকীয় বৈচিত্র্য আছে গিরিশ মহাপাত্রের জীবনে, তার সাজসজ্জায়। তাই বর্ণময় চরিত্র গিরিশ মহাপাত্র। নিজের উদ্দেশ্য সিদ্ধিতে তিনি যে কোনোভাবেই অবস্থান করতে পারেন। বর্ণময় সেই তো যে সব রূপেই সাবলীল, তিনি তাই। গিরিশ মহাপাত্র তাই। সব রূপে যদি সাবলীল হতে পারে একটা মানুষ, সেই তো বর্ণময় চরিত্র। গিরিশ মহাপাত্র তাহলে বর্ণময় চরিত্র। সুতরাং প্রশ্নে উল্লিখিত এই উক্তিটি যথার্থ, কারণ গিরিশ মহাপাত্র সত্যিই বর্ণময় চরিত্র। কখনো পুলিশ স্টেশনে তাকে আমরা দেখেছি বর্ণময় রূপে উদ্ভাসিত হতে, কখনো স্টেশনে তাকে আমরা দেখেছি বর্ণময় রূপে উদ্ভাসিত হতে। সব মিলেমিশে গিরিশ মহাপাত্র চরিত্রটি হয়ে উঠেছে একটি বর্ণময় চরিত্র। আবার আমরা পরের প্রশ্নটি দেখে নিই। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। উক্তিটির বক্তাকে আমরা জানি নিমাই বাবু। উক্ত বক্তার শখের বর্ণনা, গিরিশ মহাপাত্রের শখের বর্ণনা তোমরা দিয়ে দেবে। কি পড়েছিল,
তার পরনে কি ছিল, হাতে কি ছিল, গাজার কলকে থেকে শুরু করে সমস্ত কিছু মিলেমিশে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। অন্তিম প্রশ্নে চলে যাই। মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়া যায়। উক্তিটির বক্তাকে এই উক্তিতে তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এই উক্তির মধ্য দিয়ে আমরা দেখেছি তার আত্মসম্মান বোধ প্রকাশ পেয়েছে। আমরা যখন অপূর্ব চরিত্র বিশ্লেষণ করলাম তখন বলে দিয়েছি অপূর্ব চরিত্রের আবেগ বিহবলতাপূর্ণ দেশপ্রেমের পরিচয় কিন্তু আমরা এই উক্তিতে পাই। আবেগ বিহবলতাপূর্ণ দেশপ্রেমের পরিচয়, পাশাপাশি আত্মসম্মান বোধ, যার পরিচয় কিন্তু সম্পূর্ণভাবে আমরা এই উক্তিতে পাই। তার মনে হয়েছিল এ অপমানের চেয়ে মৃত্যুই বোধহয় ভালো হতো। সুতরাং অপূর্ব চরিত্রটি সত্যি রঙিন চরিত্র। প্রাসঙ্গিকভাবে আবার এই কথাটি চলে এলো। বেশ, আর একটা প্রশ্ন বোধ হয় একটু বলতে বাদ রয়ে গেল, তোমরা দেখে নাও। চারের দাগের এই রচনাংশে অপূর্ব চরিত্রের দেশপ্রেম, দেশপ্রেম এর পরিচয় যে পাওয়া যায় তা উল্লেখ করো। অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করবার সময় দেশপ্রেম এই গুণটিকে যথার্থভাবে বিশ্লেষণ করলাম, এই অংশটি উল্লেখ করলেই চলবে। সব মিলে যে বড় প্রশ্নগুলো 5 নম্বরের হতে পারে সেগুলো বলে দিলাম। তোমাদের তা সত্ত্বেও যদি মনে হয় কোথাও জিজ্ঞাসা করার আছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞাসা করে নিও, সেখানে প্রশ্ন রেখো। বা যদি মনে হয় কোনো প্রশ্ন বিশ্লেষণ করে দিতে হবে, অন্য কোনো প্রশ্ন, সেগুলোও বলতে পারো। আমি দেখে নেওয়ার পর চেষ্টা করব অবশ্যই সেগুলো বিশ্লেষণ করে দিতে। তোমাদের ধন্যবাদ এবং বলি সেই একই কথা, বাংলা ভাষা ও সাহিত্য আমাদের সবার প্রচেষ্টায় মধুর হয়ে উঠুক।